আচ্ছা, এমনটাকে কখনো ভেবে দেখেছেন যে সবচেয়ে গভীর গল্পগুলো কিন্তু সবসময় বইয়ের পাতায় লেখা থাকে না। অনেক সময় সেই গল্পগুলো বলা হয় আমাদের খাবারের প্লেটে। একটা সাধারণ বাঙালি খাবার শুধু আমাদের খিদে মেটায় না, এটা আসলে দর্শন, ইতিহাস আর ভবিষ্যতের এক অবিশ্বাস্য গল্প বলে। তো ভাবুন তো একবার, একটা ঐতিহাসিক জার্নাল, একটা কমোডিটি রিপোর্ট, একটা ফুড ব্লগ আর একটা ইনফোগ্রাফিক গাইড, এই চারটার মধ্যে কি মিল থাকতে পারে? প্রথমটাই শুনলে একদমই বেখাপ্পা লাগে, তাই না? কিন্তু এই আপাতদৃষ্টিতে আলাদা চারটি জিনিস মিলেই একটা অসাধারণ গল্প তৈরি করছে। চলুন এই ধাঁধাটার সমাধান খোঁজা যাক। আমাদের এই ধাঁধার প্রথম অংশটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়, একটা মিষ্টির গল্প, কিন্তু যে গল্পটা হয়তো অনেকেই জানেন না। এরপর নজর দেব একটা বাঙালি ফুড ব্লগের দিকে, যেখানে দেখা যাবে কিভাবে হাজার বছরের পুরনো রান্নার ঐতিহ্য আজও আমাদের রান্নাঘরে বেঁচে আছে। তৃতীয় সূত্রটা একদম আজকের দিনের, একটা স্পাইস মার্কেট রিপোর্ট। এটা দেখাবে কিভাবে সেই পুরনো ঐতিহ্যই আজকের অর্থনীতিকে একটা নতুন চেহারা দিচ্ছে। আর একদম শেষে আসছে আমাদের আসল চাবিকাঠি, একটা ইনফোগ্রাফিক গাইড। এটাই ওই আলাদা আলাদা সূত্রগুলোকে এক সুতোয় গেথে পুরো ছবিটা আমাদের সামনে পরিষ্কার করে দেবে। তো চলুন গল্পটা শুরুই করা যাক একেবারে গোড়া থেকে, স্বাদের দর্শন দিয়ে। আর এর জন্য আমাদের প্রথম সূত্র, মানে ওই ফুড ব্লগটা, আমাদের নিয়ে যাবে বাঙালি খাবারের সেই প্রাচীন ভিত্তির কাছে। একটা বাঙালি খাবার মানে কিন্তু শুধু কয়েকটা পদের সমষ্টি নয়, এটা আসলে একটা দারুণভাবে সাজানো অভিজ্ঞতা। মনুষা মঙ্গলের মতো পুরনো বইতেও এর উল্লেখ আছে, যেখানে আয়ুর্বেদিক নিয়ম মেনে এর ক্রমটা ঠিক করা হয়েছে। যেমন ধরুন, খাবারটা শুরুই হয় তেতো দিয়ে। কেন? কারণ এটা নাকি রুচি বাড়ায়, হজমের সাহায্য করে। তারপর একে একে আসে ঝোল, ঘন্ট, শাক, ডাল, আর সব শেষে অম্বল বা টক। প্রত্যেকটা পদের কিন্তু একটা নিজস্ব ভূমিকা আছে, যা শরীর আর মনের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, এই প্রাচীন ঐতিহ্য তো গেল। এবার আমরা এমন একটা গল্পে ঢুকব যেখানে একটা বাইরের সংস্কৃতির ছোঁয়া লেগে সব কিছু একটু বদলে গেল। আর এই গল্পটা বলবে আমাদের হাতে থাকা সেই ঐতিহাসিক জার্নালটা। সময়টা ষোড়শ সপ্তদশ শতক। বাংলায় পর্তুগিজরা এলো, আর তাদের সাথে এলো একটা নাটকীয় পরিবর্তন। তারা একটা নতুন কৌশল নিয়ে এলো, অ্যাসিড দিয়ে দুধ কাটিয়ে ছানা বানানো। এখনকার দিনে এটা খুব সাধারণ ব্যাপার মনে হলেও তখন কিন্তু দুধ কাটানোকে অশুভ বলে মনে করা হতো। কিন্তু স্থানীয় ময়রা, মানে যারা মিষ্টি বানাতেন, তারা এই কৌশলটা দারুণভাবে কাজে লাগালেন, আর সেখান থেকেই শুরু হলো এক নতুন যুগ। ভাবা যায়, শুধু এই একটা কৌশল আর তাতেই বাংলার মিষ্টির জগতে একটা বিপ্লব ঘটে গেল। দেখুন, ভারতের অন্যান্য জায়গায় মিষ্টি তৈরি হতো মূলত ক্ষীর, ডাল বা ময়দা দিয়ে, কিন্তু বাংলায় মিষ্টির মূল ভিত্তি হয়ে দাঁড়ালো ওই টাটকা ছানা। আর এটার ফল কি হলো? জন্ম নিল রসগোল্লা, সন্দেশের মতো সব অসাধারণ মিষ্টি, যা আজকে বাংলার একটা আলাদা পরিচয় তৈরি করে দিয়েছে। তো দর্শনও হলো, ইতিহাসও হলো। এবার এমন একটা উপাদানের কথা বলা যাক, যা বাঙালির পরিচয়ের একেবারে আত্মার সাথে মিশে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইলিশ মাছ। শুনলে হয়তো অবাক হতে হয়, কিন্তু এটা সত্যি। সারা পৃথিবীতে যত ইলিশ পাওয়া যায় তার প্রায় 97% আসে বাংলাদেশ থেকে। মানে এই একটা মাছ শুধু পাতে ওঠার জিনিস নয়, এটা একটা গোটা দেশের অর্থনীতির প্রাণ। এর অর্থনৈতিক প্রভাবটা ঠিক কতটা বিশাল দেখুন, ইলিশ বাংলাদেশের জিডিপির ১.১৫% পূরণ করে, আর দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২%ই আসে ইলিশ থেকে। আর এর সাথে সরাসরি বা অন্য কোনোভাবে জড়িয়ে আছে প্রায় ৫০ লক্ষ মানুষের জীবন আর জীবিকা। বিশাল একটা ব্যাপার। ইলিশ নিয়ে আবেগটা শুধু অর্থনীতিতে আটকে নেই। ভারতের অন্ধ্রপ্রদেশে একটা কথা চালু আছে যে মঙ্গলসূত্র বিক্রি করে হলেও পুলসা বা ইলিশ খাওয়া উচিত। এই একটা কথাই তো বুঝিয়ে দেয় যে অর্থনৈতিক মূল্যের বাইরেও এই মাছকে ঘিরে মানুষের আবেগ আর ভালোবাসা ঠিক কতটা গভীর। আচ্ছা, এই যে এত গভীর একটা সাংস্কৃতিক ঐতিহ্য, এটা আজকের এই গ্লোবাল ইকোনমির সাথে কিভাবে জুড়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরটাই দেবে আমাদের তৃতীয় সূত্র, সেই কমোডিটি মার্কেট রিপোর্টটা। শুধু একটা তথ্য দিয়ে, ২০২৩ সালের প্রথম ৫ মাসে
উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশ থেকে মশলা রপ্তানি হয়েছে প্রায় 16.95 মিলিয়ন মার্কিন ডলারের। ভাবা যায়, এটা পরিষ্কার দেখাচ্ছে যে আমাদের রান্নার ঐতিহ্য এখন দেশের জন্য কত বড় একটা অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় বাজার হলো সৌদি আরব। মোট রপ্তানির প্রায় অর্ধেকটাই সেখানে যায়। আর এর পেছনে কারণটা কি? সেখানে বসবাসকারী ২৬ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি, তাদের হাত ধরেই কিন্তু দেশের মশলার স্বাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মজার ব্যাপার হলো, বাংলাদেশ এখন এই বাজারে ভারতের মতো শক্তিশালী দেশকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। তো আমরা একদম শুরুতে একটা ধাঁধা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, মনে আছে? এখন সময় হয়েছে আমাদের শেষ সূত্র, মানে ওই ইনফোগ্রাফিক গাইডটার সাহায্য নিয়ে সবগুলোকে একসাথে মেলানোর। দেখুন, একটা ভালো ইনফোগ্রাফিকের কাজ কি? এর কাজ হলো খুব জটিল তথ্যকে সহজ করে দেওয়া, তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়ানো, আর সব মিলিয়ে একটা দারুণ গল্প বলা। ঠিক এই কাজটাই কিন্তু বাঙালির খাবারও করে। এটা খাবারের পদের ক্রম দিয়ে একটা জটিল দর্শনকে সহজ করে তোলে, এর হাজার বছরের ইতিহাস দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করে, আর সবশেষে একটা গোটা সংস্কৃতির যাত্রাপথের একটা অসাধারণ গল্প আমাদের সামনে তুলে ধরে। তার মানে একটা সামান্য তেতো করলা থেকে শুরু করে বিশ্বজোড়া মশলার বাজার পর্যন্ত এক প্লেট খাবার একটা জাতির পুরো গল্পটা বলে দিতে পারে, তাদের দর্শন, তাদের ইতিহাস, এমনকি তাদের ভবিষ্যৎ। আমাদের ধাঁধার প্রত্যেকটা অংশ ফুড ব্লগ, ঐতিহাসিক জার্নাল, অর্থনৈতিক ডেটা আর মার্কেট রিপোর্ট সবকিছু মিলেই কিন্তু এই অসাধারণ গল্পটাই তৈরি হলো। এবার তাহলে একটু ভাবা যাক, আমাদের নিজেদের প্লেটের খাবারটা কোন গল্প বলে। কে জানে, হয়তো প্রত্যেকটা লোকমার পেছনেই লুকিয়ে আছে এমন কোনো ইতিহাস, এমন কোনো সংস্কৃতি যা আসলে আমাদের নিজেদের পরিচয়েরই একটা অংশ।